আমাকে এভাবে কলঙ্কিত করবেন না জায়ান, আমি মরে যাব। অন্ধকারচ্ছন্ন ঘরে হাত পা বাঁধা অবস্থায় বিছানায় বিবস্ত্র হয়ে পড়ে আছে অরিন। তার উপর আদাসহ হয়ে শান্ত চোখে তাকিয়েছে জায়ান নামের এক নিকৃষ্ট পুরুষ। আরিনের ভারার্থ কণ্ঠে বলা কথাগুলো শুনে আচমকা হো হো শব্দে হেসে ফেলে জায়ান। আরিনের হাতের ভাঁজে নিজের রুক্ষ আঙ্গুলগুলো গুজে দিয়ে তাচ্ছিল্য হেসে বলে, বিয়ে করা স্বামী ছুঁয়ে দিলে স্ত্রী কলঙ্কিত হয়ে যায়? আরিন চাপা আত্মনাদ করে বলল, বিয়েটা গোপনে হয়েছে জায়ান, আমার বাসায় কেউ জানে না। এসব কিছু ঘুণাক্ষরে কেউ জানলে কেলেঙ্কারি হয়ে যাবে। আপনি এমন কেন করছেন? জায়ান এক পলক শান্ত চোখে তাকিয়ে ঝট করে উঠে দাঁড়ায়। শরীরে জড়ানো নীল শার্টের বোতামগুলো নিঃশব্দে খুলতে থাকে। আরিন বিস্ময়ে বিমূঢ় হয়ে চুপচাপ দেখে কেবল। তার ভালোবাসার মানুষটার এই জঘন্য রূপ তাকে বড্ড পীড়া দিচ্ছে। জায়ান তো এরকম না, এ যেন এক অপ্রকৃতিস্থ অচেনা পুরুষ। আরিন কাঁপা স্বরে বলল, আমি অসম্মান নিয়ে বাঁচতে পারবো না জায়ান, আমি মরেই যাব। জায়ান শীতল স্বরে গম্ভীর করে বলল, মরার আগে আমার উত্তপ্ত হৃদয়ে ভারী বর্ষণের কারণ হও, ক্লান্ত মস্তিষ্কে একটুখানি শান্তির কারণ হয়। তীব্র দহনে জ্বলে পুড়ে নিস্তেজ হতে থাকা মানুষটাকে বৃষ্টির শীতল ফোঁটার সংস্পর্শে অনুভব করতে দাও। আরিন করুণ স্বরে বলল, আপনি যেভাবে বলবেন, যা বলবেন সব হবে, তবে এখন না প্লিজ। আমি আজকে বাসায় কথা বলবো, আমি সবাইকে মানাবো জায়ান, তবু এই জঘন্য তকমা আমায় দিয়েন না, দয়া করেন একটু। জায়ান কেমন করে যেন হাসলো, অস্ফুট স্বরে উত্তর দিল, সময় সময় তো গুড়িয়েও চেয়েছিল, কিন্তু ওরা দেয়নি। শেষটাই প্রাণ ভিক্ষা চেয়েছিল, সেটাও দেয়নি। তাহলে তোমাকে কীভাবে দেয়? অন্যায় হয়ে যাবে অরিন, আমি তো ন্যায় বিচার করতে এসেছি। অরিন শুনতে পেল না জায়ানের এলোমেলো কথাগুলো। জায়ান অরিনের দিকে তাকিয়ে থেকে বেড সাইডে ড্রয়ার থেকে একটা ক্যামেরা বের করলো। আরিন এবার চোখ বড় বড় করে তাকায়। ক্যামেরার জায়গা মতো সেট করে জায়ান ধীর পায়ে এগিয়ে যায় আরিনের দিকে। আরিন পুরো ব্যাপারটা বুঝে আতঙ্কিত হয়ে কেবল দুপাশে মাথা নাড়াতে থাকে, আর দু চোখ বেয়ে অবিরাম ধারায় গড়িয়ে পড়ে অশ্রুকণা। রুদ্ধ হয়ে আসা কণ্ঠে কোনো মতে বলে, আমার বিশ্বাসের অমর্যাদা করবেন না জায়ান, দোহাই লাগে ভালোবাসার, এভাবে আমাকে ঠকিয়ে দিয়েন না জায়ান। জায়ান তখনও নিশ্চুপ। আরিনের একদম সন্নিকটে এসে বেডসাইডে ড্রয়ারের উপর একটা স্কচ টেপ নিয়ে সেটা খুলতে লাগলো। আরিন এবার চেঁচিয়ে উঠে বলল, আমার এত বড় সর্বনাশ করবেন না প্লিজ, আমি কাউকে মুখ দেখাতে পারবো না জায়ান। কথা শেষ হওয়ার পূর্বে আরিনের মুখ স্কচ ট্যাপ দিয়ে আটকে দেয় জায়ান। অল্প সময়ের ব্যবধানে ঝাঁপিয়ে পড়ে তার ওপর। তার পশুর ন্যায় আচরণে ক্ষতবিক্ষত হয়ে যায় আরিন। নির্বাক চোখ জোড়া কেবল হাজারো অভিযোগ করতে থাকে। মুখ ফুটে উচ্চারিত হয় না একটা শব্দ। চোখের সামনে ভেসে ওঠে সেই সোনালি অতীত যা আজ এই সর্বনাশের জন্য দায়ী। বিশিষ্ট শিল্পপতি মোশারেফ ওয়াহিদের ছোট কন্যা অরুণিকা ওয়াহেদ আরিন। তার বয়স মাত্র 19 বছর। 5 ফুট 3 ইঞ্চি উচ্চতায় আরিন দেখতে পুতুলের ন্যায় সুন্দর। স্বভাবে খানিকটা চঞ্চল হলেও দুর্দান্ত স্টুডেন্ট এবং চমৎকার গান গাইতে পারে। আর আরিনের অ্যাডমিশন টেস্টের রেজাল্ট দিয়েছে। পছন্দের ভার্সিটিতে চান্স পাওয়া সত্ত্বেও আরিনের মনটা বড্ড খারাপ। সকাল থেকে মায়ের পিছু পিছু ঘুরে বারংবার বলছে, মাম্মাম ও মাম্মাম, তুমি একটু বাবাকে বোঝাও না, আমি তো ছোট খুকি নই, আমি তো এখানে অ্যাডাল্ট। ব্যস্ত হাতে তরকারিতে লবণ দিতে গিয়ে একবার আর চোখে গুণধর কন্যার দিকে তাকালেন মাইমুনা ওয়াহিদ। মেয়ের কথা শুনে ফিক করে হেসে দিয়ে বললেন, বয়স বেড়েছে, কি লাভ হয়েছে বলো? কাজকর্ম একটাও সুবিধার বালিকার মতো নয়। তোমার বাবা তোমার ভবিষ্যৎ নিয়ে কতটা টেনশনে থাকে তুমি বুঝবে কি করে? আরিন মুখ ফুলে বলল, আমি মোটেও অকম্মা নই মাম্মাম, তুমি বাড়িয়ে বলছো। আকস্মিক পিছন থেকে এক গম্ভীর পুরুষকণ্ঠ বলে ওঠে, আম্মা আসলে ভুল বলেছে, তুমি অকম্মা নও এবং আকাইমাবতী। কথার বেলায় জোর থাকলেও কাজের বেলায় আকাম করা ছাড়া তোর প্রধান ধর্ম। আরিন এবার রেগে গেল। তার পিছনে এক গাল হেসে দাঁড়িয়ে থাকা তার বড় ভাই মেসোবাব ওয়াহিদের দিকে তাকিয়ে বলল, দাদাই ভালো হচ্ছে না কিন্তু, মুখ সামলে কথা বলবে, নয়তো লাস্ট মান্থে তুমি তোমার এক্সের সাথে বিকেল 5:07 কুদ্দুস মামার স্পেশাল ফুচকার স্টলের সামনে দাঁড়িয়ে 3 প্লেট ফুচকা খেয়েছো। আমি কিন্তু সেটা ভাবিকে
বলে দিব। মেশবাব চোখ বড় বড় করে তাকিয়ে বলল, কি? ওরে দুষ্টু, দাঁড়া। ভাইয়ের শক্তপোক্ত হাতে মায়ের থেকে বাঁচাতে আরিন ফুরুত করে ছুটে যায় নিজের ঘরের দিকে। যেতে যেতে চিল্লিয়ে বলে, আর বলবো না। তুমি ভাবির পছন্দের হোয়াইট কালারের শার্ট পরে সভ্য বালকের মতো উইদাউট এনি রিজন তোমার এক্সের সাথে দাঁত খেলিয়ে হেলে দুলে হেসে হেসে কথা বলছো। ফুচকা খাওয়ার শেষে কদু মামার ফেমাস আইসক্রিম স্টলে হানা দিছো, সেটাও বলবো। মেজবাও মাথায় হাত দিয়ে অসহায় চোখে মায়ের দিকে তাকালো। মাইমুনা মৃদু হেসে বলল, টর্নেডো আসন্ন। মেজবাও ফিক করে হেসে দিয়ে বলল, বয়স বাড়ার সাথে সাথে ওর ব্রেন কমে যাচ্ছে আম্মা। মাইমুনা ওয়াদের সিরিয়াস ভঙ্গিতে বলল, তোমার বোন বড্ড জেদি হয়েছে আব্বু। ওর পছন্দের ভার্সিটিতে ফলাফল প্রকাশ হয়েছে। তোমার গুণধর বোন দুর্ভাগ্যক্রমে চান্স পেয়ে গেছে। এখন জেদ পড়ছে সে নাকি ওখানেই পড়বে। আমি সাপ সাপ না করে দিছি তো। কথা শেষ না হতে মেজবাও উৎফুল্ল কণ্ঠ বলল, আরও চান্স পেয়েছে? এত বড় সুখবর আগে বলবে না? কি যে করো আম্মা, সবাইকে জানাতে হবে, মিষ্টি বিতরণ করতে হবে। আব্বাকে জানিয়েছ? মাইমুনা বেগম এবার ছেলের দিকে তাকালেন, শান্ত কণ্ঠে বলেন, এটার খুশির খবর নয় মেজবাব। তোমার বোন বাহিরে সেফ না, এটা তুমি ভালো জানো। তারপরে এত উৎফুল্লতা তোমাকে মানায় না। তুমি ওর মাথা থেকে এই জেদ সরানোর দায়িত্ব নেবে। মায়ের কথায় খানিকটা বিরক্ত হলো মেজবা। দাম্ভিকতা বজায় রেখে বলল, আমার বোনের দিকে হাত বাড়াবে এত বড় কলিজা এখনও কারো হয়নি। সাহস করলে পরিণতি কী হবে সেটা সবাই জানে আম্মা। আমার বোনের স্বপ্ন আমি নিজে পূরণ করব। মায়ের তাচ্ছিল্যে হাসি হাসে বললেন, অতীত ভুলে যাও না আব্বু, পাপ তার বাপকেও ছাড়ে না। মেশবা খানিকটা অপ্রতিভ হলো, দৃষ্টি লুকিয়ে চুলগুলো হাতের সাহায্যে পেছনে ঠেলে বলল, আপনি বেশি কথা বলছেন আম্মা। এমন কিছুই হবে না, ভুল আমি করছি। যা হওয়ার আমার হবে। এটার জন্য আরও শাস্তি পাবে কেন? খবরদার আম্মা, ওসব অলক্ষণীয় কথা বলবেন না, দেওয়ালেরও কান থাকে। কথাগুলো বলে দ্রুত পায়ে স্থান ত্যাগ করে মেশবা। মাইমুনা ওয়াদের চোখের কোণে জমা পানিটুকু মুছে বিড়বিড়িয়ে বললেন, তোদের অহংকারের পতনের ষড়যন্ত্রে আমার নিষ্পাপ মেয়েটাকে গুটি বানালে। তোমাদের কাউকে ছেড়ে কথা বলবো না আমি। মনুষ্যত্ব খুইয়েছি, তবে সন্তান হারানোর সাধ্যি নেই। সময়টা নিস্তব্ধ রজনীর শেষ ভাগ। জ্ঞানহীন অরিনের উপর শরীরে সম্পূর্ণ ভার ছেড়ে নির্লিপ্ত ভঙ্গিতে উপুর হয়ে শুয়েছে জায়ান। বদ্ধ চোখের কার্নিশ ঘেঁষে উষ্ণ অশ্রুকণা ক্রমশ ভিজিয়ে দিচ্ছে আইনের গলার বাঁ পাশটা। সেই খান্নার কোনো শব্দ নেই, আছে কেবল নীরব আত্মনাদ। আইনের বন্ধ চোখের পাতায় হাত রেখে ফিসফিসে জায়ান বলল, বড্ড অভিমান জমেছে তাই না? কথাটুকু বলতে গলা কেঁপে উঠল। আইনের গালে শুকিয়ে আসা অশ্রুকণা সাদাটে তাকে হাত ছুঁয়ে লম্বা শ্বাস ফেলে ফের শুধরালো। কতখানি বিষাদে অশ্রু ঝরেছে আমার নামে। জ্ঞানহীন অরিন কোনো উত্তর দিতে পারল না। জায়ান স্লান এসে আবারও বলল, আমাকে কাঠগড়ায় দাঁড় করিয়ে হিসেবের আদায় ইচ্ছে থাকলে সেসব মনের কবরস্থানে দাফন করে দিও অরি। আমি রিক্ত, তোমাকে দেওয়ার মতো উত্তর আমার কাছে নেই। হৃদয়ের ছাই চাপা সর্বনাশের আগুন আর মস্তিষ্কে ঠাসা প্রতিশোধের নেশায় অতীত ব্যতীত নিজের বলতে আর কিছুই অবশিষ্ট নেই আমার। জায়ানকে এই মুহূর্তে ঠিক কঙ্কালের ন্যায় অসহায় মনে হচ্ছে। কে বলবে এই পুরুষ একটু আগে এক নারীর সবচেয়ে দামি সম্পদ তার সম্ভ্রম কেড়ে নিয়েছে। জায়ান আবারও ছুঁয়ে দেয় আরিনের পেলেবো হাত। ঘরের মৃদু আলোয় আরিনের ডান হাতের অনামিকাটায় তার দেওয়া ডায়মন্ডের রিংটা ঝলঝল করছে। জায়ান তা দেখে ফের হাসলো। হাসির দমকে কেঁপে ওঠে তার শরীর। আলতো করে আংটিটা ছুঁয়ে দিয়ে বলো, সংসার নয় বরং প্রতিশোধের চিহ্ন বহন করছো তুমি। এত কেন ভালোবাসলে আমায়? কাঙাল আমিটাকে শেষ মুহূর্তে এক লোভাতুর লোভ কেন দেখালে অরিন? ওপাশ থেকে কোনো উত্তর আসে না। উম্মাদের ন্যায় একাই কিছুক্ষণ কথা বলে জায়ান আস্তে ধীরে উঠে দাঁড়ায়। ঘরের লাইট জ্বালাতে তীক্ষ্ণ আলোতে চোখ জোড়া নিমেষেই বন্ধ হয়ে আসে। কিছুক্ষণ পর চোখ মেলে সামনে তাকাতে দেখে এক বিধ্বস্ত নারী মূর্তির অভাব। জায়ান ধীর পায়ে এগিয়ে গেল অরিনের দিকে। আলতো করে হাত পায়ের বাঁধন খুলে তাকে মুক্ত করলো। ফর্সা পেলেবো হাত জোড়ায় রক্ত জমাট বেঁধে বৃষ্টি এক ক্ষত সৃষ্টি হয়েছে। জায়ান অনিমেষ নেত্রে সেসব দেখল। পরক্ষণে জ্ঞানহীন অরিনকে কোলে তুলে হাঁটা দিল ওয়াশরুমের দিকে। নিস্তব্ধ অপরাহ্ন। অন্ধকার ঘরটা চারিদিক থেকে বন্ধ। বাহিরের প্রখর রোদের অংশবিশেষ ছুঁতে পারছে না ঘরের মেঝে। নিস্তব্ধ থমথমে ঘরটা আচমকা প্রতিধ্বনি হলো মেলি আত্মনাদ। শরীরে অসহ্য যন্ত্রণায় অচেতন অবস্থায় কুঁকড়ে গেল আরিন।
মুখ থেকে অস্ফুট স্বরে বেরিয়ে আসলো গোঙানির মতো শব্দ। অবচেতন মস্তিষ্ক চেতনা ফিরতেই মনে পড়ল সেই বীভৎস অতীত। আচমকা জ্বরতপ্ত শরীরটা ঝাঁকুনি দিয়ে উঠল। জায়ান তার পাশেই ছিল। আইনের অস্বাভাবিক রিয়াকশন দেখে হাত বাড়িয়ে ওকে বুকের সাথে জড়িয়ে নিল। আইন আবার ব্যথায় আর্তনাদ করে উঠল। জায়ান সাবধান করে দিয়ে বলল, বেশি নড়াচড়া করো না অরি, ডান হাতের ক্যানুলা দেওয়া হয়েছে, বেশি নড়াচড়া করলে স্যালাইন দেওয়া যাবে না। আরিন দুর্বল শরীর ছড়িয়ে নিতে চায়, কিন্তু জায়ানের শক্ত বাহুবন্ধন থেকে মুক্ত মেলা কঠিন। আরিনকে ছোটাছুটি করতে দেখে জায়ান তাকে শক্ত করে জড়িয়ে ধরে কপালে কপাল ঠেকিয়ে শীতল কণ্ঠে বলল, আর মাত্র কিছুক্ষণ অরি, এরপর তোমাকে চিরতরে মুক্তি দিয়ে দেবো। এই সময়টুকু আমার সাথে কোঅপারেট করো প্লিজ। একটু সহ্য করে নাও এই অসহ্য লোকটাকে। আরিন ভাঙা গলায় চেঁচিয়ে বলল, আপনি একটা জানোয়ার মিস্টার শেহজাদ তাওসিফ। আপনি আমার জায়ান নন। আপনি জায়ানরূপী, আপনি কখনো সেই মানুষটা হতে পারেন না যাকে বিশ্বাস করে আমি আমার জীবনটা সঁপে দিয়েছিলাম। জায়ান প্রত্যুত্তর করলো না। আইন হাত পা ছুঁড়ে ছুটতে লাগলো। জায়ান ছাড়লো না। ধস্তাধস্তি এক পর্যায়ে রেগে মেখে আরিন একদলা থুতু ছুঁড়ে দিল জায়ানের দিকে। জায়ান গলার কাছটায় গিয়ে পড়লো সেটা। এই পর্যায়ে জায়ান চোখ বন্ধ করে নিজেকে নিয়ন্ত্রণ করলো। আইনের দিকে রক্তচোখ নিয়ে তাকিয়ে বলল, এমন কিছু করতে বাধ্য করো না যাতে আমার প্রতি তোমার ঘৃণাটা কয়েক গুণ বেড়ে যায়। উস্কে দিও না প্লিজ। আরিন চিল্লিয়ে বলল, গতকালকে তো উস্কানিমূলক কিছুই করিনি, তাহলে আমাকে কলঙ্কিত করলেন কেন? কেন আমার স্বচ্ছ অনুভূতিগুলোকে শ্বাসরোধ করে হত্যা করলেন? আমার পবিত্র ভালোবাসাকে ভুল প্রমাণিত করলেন কেন? জায়ান নির্লিপ্ত স্বরে বলল, তুমি এটা ডিজার্ভ করো, তাই হয়েছে। এতে নাটকের কিছু নেই। ইসলাম শরীয়ত মোতাবেক আমাদের বিয়ে হয়েছে। তোমাকে বৈধ স্পর্শের অধিকার নিয়ে ছুঁয়েছি। এত সিনকেটের কিছু দেখছি না। আইন রাগে ফুঁসে উঠল। দুর্বল হাতে জায়ানের গলার কাছটায় খামচে ধরে বলে, ধর্মের দোহাই দিয়ে বাঁচতে চেয়েছেন? কেন করলেন এইসব নোংরা? ওসব ভিডিও কেন ধারণ করছেন? কী উদ্দেশ্য আপনার? জায়ানকে উত্তর দিতে না দেখে আরিন আরও রেগে গেল। উত্তেজিত স্বরে বলল, আমার বাবার থেকে টাকা হাতাতে চাইছেন? আপনি সেই তথাকথিত ছোট লোক, টাকার জন্য বিবেক বিকিয়ে দিয়েছেন? এসব ভিডিও দেখে ব্ল্যাকমেল করবেন আমাকে? এতক্ষণ শান্ত থাকলো, এবার জায়ান রেগে গেল। নিজেকে নিয়ন্ত্রণ করে বজ্রকণ্ঠে আরিনকে বলল, কিপ ইয়োর মাউথ শাট আপ এলস। আরিন দ্বিগুণ তেজ নিয়ে চিল্লিয়ে বলল, কী করবেন? আবার ঝাঁপিয়ে পড়বেন? আসুন। বলে কাপা হাতে শরীরে জড়িয়ে থাকা জায়ানের শার্টটা কাঠ থেকে নামিয়ে দিল। রাগে নরমতি হয়ে বলল, আপনার যোগ্যতা ওই শরীর ছোঁয়া অবধি সীমাবদ্ধ। রাস্তায় জানোয়ারদের থেকে এর বেশি কিছু আশা করা যায় না। আরিন ফুপিয়ে কাটছে। অসম্ভব সুন্দর মেয়েটাকে দেখে ভেঙে গুড়িয়ে যাওয়া কাচের পুতুলের ন্যায় বিচূর্ণ দেখাচ্ছে। জায়ান আরিনের কথার প্রত্যুত্তরে বলে, ডোন্ট ক্রস ইউর লিমিট অরি। অরি চেঁচিয়ে উঠল, কিসের লিমিট? পরিবারবিহীন এতিম বলে আপনার এই দশা। আপনার যদি বোন থাকতো তাহলে বুঝতেন মেয়েদের সম্মান। জায়ান এই পর্যায়ে রাগে রণমূর্তি রূপ ধারণ করলো। হাত মুষ্টি করে বজ্রকণ্ঠ বলল, আই সে ডোন্ট ক্রস ইউর লিমিট অরি। আরি থামল না। তার জন্য ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। পুনরায় চেঁচিয়ে বলল, ইউ আর সত্যি বললে গায়ে লেগে কী করো? কথা শেষ হওয়ার পূর্বে জায়ান একরকম ধাক্কায় নরম ফোমের বিছানায় চেপে ধরল অরিনের ছোট্ট দেহখানি। আর উগ্র আচরণে হকচকে গেল অরিন। সময় পেরোতে পুরুনায় জাহানের পেশিবহুল হাতের অমানসিক নির্যাতনে ক্ষতবিক্ষত হলো মেয়েটা। এসব ম্যানার্সের লোকজনকে কে ইনভাইট করে ডেকে এনেছে, নাকি ইনভাইটেশন ছাড়া ওনাদের আগমন ঘটেছে? ঘটনাস্থলে উপস্থিত হওয়া মাত্রই রাগী স্বরে দাঁতে দাঁত পিষে হুঙ্কার ছেড়ে দিয়ে কথাগুলো বললেন এসপি মেহরাব শিকদার। ওনার ধমকে নিমেষে চুপসে গেল বাকি অফিসার। উত্তর দেওয়ার আগে উপস্থিত সাংবাদিকদের মাঝে একটা সুমিষ্ট অথচ ঝাঁঝালো নারীকণ্ঠে বলে উঠল, ম্যানার্সের লোকজন বলে কাদের সম্বোধন করছেন? মেহরাব পেছন ফিরে এক পলক তাকাতে সেই মলিন কণ্ঠের মালিককে দিকে। লম্বায় প্রায় 6 ফুটের কাছাকাছি বিশাল দেহে এক সুদর্শন পুরুষে এভাবে তাকাতে থেকে রমণী খানিকটা অপ্রস্তুত হয়ে পড়ল। মেহরাব সেসব তোয়াক্কা না করে শান্ত অথচ ধারালো স্বরে বলল, আপনার টিমের যেসব বেকুবকে যারা পরিস্থিতি না বুঝে মাইক নিয়ে যা তা প্রশ্ন শুরু দিচ্ছেন আমাদের উদ্দেশ্যে। আচমকা পাল্টা উত্তরে খানিকটা থতমত খেল সেই রমণী। অপ্রস্তুত ভাবটা মুহূর্তে সামলে বলল, আপনি ইনচার্জ, বর্তমান পরিস্থিতি না জানলে কতটুকু জানেন সেটা প্রশ্ন করা অন্যায়। আপনারা
3 দিন ইনভেস্টিগেশন করে কিছুই খুঁজে পাননি। নিজের ব্যর্থতা স্বীকার করতে লজ্জা লাগছে না বলে আমাদের উপর দায় দিতে চাচ্ছেন? কথাগুলো অন্তত তাচ্ছিল্যের সাথে বলল সেই রমণী। মেহরাব এবার পুরোপুরি পেছন ঘুরে তাকালো। তীক্ষ্ণ চোখে পরখ করে গলায় ঝুলানো আইডি কার্ড, যাবতীয় ডিটেলস। অতঃপর বাঁকা হেসে বলল, মিস রোদেলা মুর্তজা, কনফিডেন্সিয়াল ইনফরমেশন প্রকাশ্যে জানতে হয় না। এই বিষয়ে বোধহয় আপনার জানা নেই। বিনা দাওয়াতে আমাদের পিছনে ঘুরে একটা ইনফরমেশন বের করতে পারেননি, সেটা আপনাদের ব্যর্থতা। আমাদের উপর রাগ দেখালে সেটা মিটবে না। আর কিছু শুনতে চান? না থাক, পরে আবার লজ্জায় সিটিয়ে যাবেন। রোদেলার ফর্সা চেহারা ক্রোধে লাল হয়ে গেল। চড়া মেজাজে বলল, আপনি কিন্তু আমায় অপমান করছেন অফিসার। মেহরাব নির্লিপ্ত স্বরে বলল, আপনাদের রেসপেক্ট করাও দোষ। তখন আবার বলবেন আপনি কিন্তু আমার গায়ে ঢলে পড়তে চাইছেন অফিসার। রোদেলা মেজাজ হারিয়ে চোখ মুখ শক্ত করে রাগী স্বরে বললেন, আমি আপনার নামে মানহানির মামলা করব অফিসার। মেহরাব বিরক্ত হয়ে নির্বিকার গলায় বলল, আমার অফিসে আপনার নিমন্ত্রণ রইল। দুজনে বসে আলোচনা করে না হয় ঠিক করব আর কি মামলা দেওয়া যায় আমার নামে। আপাতত আপনার অ্যালার্মের মুখটা বন্ধ করে শান্তি বজায় রাখুন। উত্তরে আর কিছু বলতে পারল না রোদেলা। উপস্থিত সকল সাংবাদিক এতক্ষণ বেপরোয়া হয়ে যা তা প্রশ্ন করলে টিম লিডারের করুণ পরিণতি থেকে চুপচাপ স্ট্যাচুর মতো দাঁড়িয়ে আছে। রোদেলার পাশে থাকা নির্ঝর ওর কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, এ তো কোনো সাধারণ অফিসার নয় লা, তোকে এক কথায় চুপ করিয়ে দেওয়া এক মহামানব। কাজ শেষে ওনাকে একটা বড় করে সালাম দিয়ে আসবো দোস্ত। আমার 23 বছরের আফসোস উনি মাত্র 23 সেকেন্ডে মিটিয়ে দিছে। বিগ অফ। নির্ঝরের কথাগুলো শুনে তার পায়ে জোরে সোরে একটা পাড়া দেয় রোদেলা। নির্ঝর চোখ বড় বড় করে তাকালে পুনরায় নির্ঝরের কোকড়া চুলগুলো মুষ্টিবন্ধ করে দুহাত ঝাঁকিয়ে বলে, তোর সাথে আমার ফ্রেন্ডশিপ এখানেই শেষ। খুব শখ না? আমাকে অপমান হতে দেখা শখ মিটছে? এখন যা ফুট, নয়তো তোর নুডলস চুলে তেলাপোকার সাথে ফ্রাই করে ওর পেয়ারে অফিসারকে খাওয়াবো। রোদেলার কথায় নির্ঝর চোখ মুখ খিচিয়ে হজম করে। এই মেয়ে রেগে গেলে তুলকালাম কাণ্ড ঘটিয়ে সসম্মানে রফাদফা করতে দুবারও ভাববে না। মান সম্মান বাঁচাতে মুখে কুলু বেটে ভদ্র বাচ্চার মতো ক্যামেরা ধরে দাঁড়িয়ে থাকলো বেচারা। সিনিয়র অফিসের সাথে একজন সাংবাদিক এরূপ বাকবিতণ্ডা খুব আয়েশ করে মজা নিয়ে দেখছিল বাকি অফিসাররা। তারা ভেবেছিল ঝড় বোধহয় দিক পরিবর্তন করছে, কিন্তু বিধিবাম। মেহরাব তৎক্ষণাৎ তাদের দিকে ফিরে ক্রোধান্বিত স্বরে প্রশ্ন করলো, এখানে দাঁড়িয়ে তামাশা দেখার জন্য ডেকে আনা হয়েছে আপনাদের? প্রিপারেশন এখনও শুরু হয়নি কেন? নাকি অপরাধীদের থেকে ইনভাইটেশন কার্ড পাওয়ার অপেক্ষায় আছেন? মেহরাবের কথায় থতমত খেয়ে গেল। তার মধ্যে একজন সাহস জুগিয়ে বলে, স্যার, ভিকটিমের বাড়ির লোকজন না আসা অবধি অপেক্ষা করতে বলছেন বড় স্যার। ওনারা আসলেই যেন ভেতরে তল্লাশি না হয়। মেহরাব কথাটা শুনে তীক্ষ্ণ চোখে তাকালো সেই অফিসের দিকে। পরক্ষণে হুঙ্কার ছেড়ে বলল, এমন কোনো ইনস্ট্রাকশন আমাকে দেওয়া হয়নি। যেহেতু এটা আমার আন্ডারে আছে, সেহেতু আপনাদের উচিত ছিল আমার কথা মতো কাজ করা। প্রমাণসহ জবাবদিহি করার জন্য প্রস্তুত থাকুন। আপাতত এদিকের বিষয়টা হ্যান্ডেল করুন। মেহরাবের কথা শুনে সেই অফিসার ফাঁকা ঢোক গেল। এমন জাদ্রের লোককে সে আর দুটো দেখেনি। এই ইনস্ট্রাকশনের উপরমহল নয় এবং ভিকটিমের পরিবার থেকে এসেছিল। লোভে পড়ে রাজি হয়ে এখন যদি চাকরি খোয়াতে হয় তাহলে সব শেষ। টেনশনে দরদর করে ঘামতে থাকলো বেচারা। মেহরাব এবার চোখ তুলে চারপাশটা ভালো করে দেখল। শহর থেকে খানিকটা দূরে জঙ্গলের ভিতর নৈসর্গিক সৌন্দর্য মাণ্ডিত বাগান বাড়িতে থাকতে পারে সেটা অনুমান করা কিছুটা কষ্টসাধ্য ব্যাপার। চারিদিকে বাহারি রকমের ফুলের বাগান। এরকম এক জায়গায় একজন কিডন্যাপার কোনো ভিকটিমকে কেন রাখবে, সেই প্রশ্নটা বারবার মস্তিষ্কে আসছে। মেহরাব প্ল্যান দিয়ে জানিয়েও দ্রুত সবাইকে অ্যালার্ট করে দেয়। মেহরাবের ইশারা মতো সকলে এগিয়ে যান বাগান বাড়ির দিকে। মেহরাব সেদিকে পা বাড়ানোর আগে পিছন ফিরে সবার উদ্দেশ্য বলে, এটা রেস্ট্রিক্টেড এরিয়া। ওই ইয়েলো মার্কটা পেরিয়ে কেউ সামনে আসার দুঃসাহস দেখালে তাকে আলামত নষ্ট করার অভিযোগে একদম জেলে পুরে দিব। উপস্থিত সকলে এবার চরম বিরক্ত। বাহিরে খাম্বার মতো দাঁড়িয়ে থাকতে হলো। এসে লাভটা কী হলো? মেহরাব সব গায়ে মাখল না। সাবধানে এগিয়ে গেল সামনে। একতলা বিশিষ্ট সিমসাম একটা বাড়ি। দরজা ঠেলে সামনে ঢুকতে খুব স্বাভাবিক মধ্যবিত্ত পরিবারের সংসারের চিত্র দেখতে পেল সকলে। ভেতরে আহামরি কোনো আভিজাত্যপূর্ণ পরিবেশ নেই। 4টা ঘর, বিশাল ডাইনিং রুম আর একটা রান্নাঘর রয়েছে। মেহরাব চারিদিকে দৃষ্টি বুলিয়ে দুজন টিমের তৈরি করে 6 জন অফিসারকে 3টে রুম সার্চ করতে বললেন। অন্য রুমটাতে সে একা গেল।
মেহরাব দরজায় হাত রাখতে সেটা খুলে গেল। ভেতরে ঢুকে পুরো ঘর এলোমেলো করে খুঁজলেও কোনো লাভ হলো না, কোনো কুলি পাওয়া যায়নি। অনুসন্ধানী দৃষ্টিতে সবটা পরখ করে কোনো প্রমাণ হাতে আসলো না। এর মাঝে সকলে এসে জানালো অন্য অন্য জায়গায় কোনো আলামত পাওয়া যায়নি। তত্ত্বরিয়ে রাগ বাড়ল। এত পাকাপোক্ত তথ্য ভুল কিভাবে হলো? তথ্য লিক হওয়ার চান্স প্রায় 0%। তবুও হুট করে কিছু একটা মনে পড়তে পকেট থেকে ফোন বের করে কল লাগালো কাঙ্ক্ষিত নাম্বার। ওপাশ থেকে রিসিভ হতে ব্যগ্র কণ্ঠে শুধালো, এক্স্যাক্ট লাস্ট লোকেশনটা বল। ফোনের ওপাশ থেকে কিছু বলতে মেহরাব খেই হারিয়ে দুটি গালি দিয়ে বলল, হাফলুত কয়েক কদম আগে, পেছনে একটা অ্যাকুরেট ভাবে বল। আবারও ফোনের ওপাশ থেকে কিছু একটা শুনে সাবধানে সামনের দিকে 4 কদম এগিয়ে থেমে গেল মেহরাব। সামনে বইয়ের বিশাল সাজানো স্তূপ। অফিসার উৎসুক দৃষ্টিতে দেখছে মেহরাবকে। মেহরাব আবারও বলে উঠল, কোন দিকে হাত বাড়াবো? ইনস্ট্রাকশন অনুযায়ী একটু খোঁজাখুঁজি করতেই হাতের কাছে সেই কাঙ্ক্ষিত ফোন। এটার লোকেশন ট্র্যাক করেই এত দূর এসেছে তারা। মেহরাব এবার বজ্রকণ্ঠে বাকি অফিসারদের বলল, বইয়ের লাইব্রেরিটা খুঁজে দেখতে। একপাশে দেওয়াল জুড়ে পুরোটা বইয়ে ঠাসা। এত এত বই নামিয়ে খুঁজতে হবে ভেবে সকলের মনটা উদাস হয়ে গেল। মেহরাব এক পলক তাদের দিকে তাকিয়ে বিরক্ত নিয়ে বলল, আপনাদের কি দেখে চাকরি দেওয়া হয়েছিল? কথা বুঝে ইনস্ট্রাকশন নিতে এত সময় লাগলে কাল থেকে অফিসে আসতে হবে না। মেহরাবের কথায় সকলে অপমান বোধ করলো। কথায় না বাড়িয়ে দ্রুত কাজ করার চেষ্টা করলো। তাদের আরামের ঘুম হারাম করতে যে এই অফিসারের বদলি হয়েছে তা ঢের বোঝা হয়েছে। প্রায় ঘণ্টাখানেক খোঁজার পর কালো মলাটের মোটা একটা বই টানতে আচমকা দেওয়াল সরে এক ভয়াবহ দৃশ্য সকলের সামনে উন্মোচিত হলো। সকলে চোখ বড় বড় করে দেখলো এক অবাক করা নির্মম দৃশ্য। অতিশয় সুন্দরী এক বিধ্বস্ত রমণী রক্তাক্ত এক পুরুষকে বুকে আগলে বিমূঢ় হয়ে তাকিয়েছে তার মুখপানে। মেঝেতে পড়ে আছে কালো চকচকে ভয়ঙ্কর এক ধাতব অস্ত্র। সেই রমণীর পরনে সাদা শার্টটি ভিজে উঠেছে ক্রমশ। মাঝে মধ্যে নীরব কান্নার দমকে কেঁপে উঠছে সেই রমণীর দেহবব। তার দিকে কয়েকজোড়া চোখ বিস্ময় নিয়ে তাকিয়েছে, সেদিকে তার খেয়াল নেই। মেহরাব অবাক চোখে তাকিয়ে তারপর ধীরস্বরে ডাকে, মিস অরুণিকা ওয়াহিদ অরিন। জায়ানের রক্তাক্ত শরীরটা বুকে আগলে বসে আছে আরিন। মেঝেতে রক্তের স্রোত। আরিনের পরনের শুভ্র শার্টটাও ক্রমাগত রক্তিম বর্ণ ধারণ করছে। সেসব যেন তার কোনো হুঁশ নেই। সে এক মনে কেঁদে কেঁদে আদুস্বরে জায়ানকে ডাকছে। দাঁড়িয়ে এসে কণ্ঠ বলছে, জান সাহেব, এই জান সাহেব, উঠছেন না কেন? নিথর জাহান কাছ থেকে উত্তর না পেয়ে ফুপিয়ে কেঁদে ওঠে। আবারও একই প্রশ্ন করছে বেচারি। লাইব্রেরির দরজাটা খুলে এই একটা দৃশ্য দেখতে হবে এমনটা কেউ কল্পনা করেনি। মেহরাব সাময়িকভাবে হতবাক হলো, দ্রুত নিজেকে সামলে নেয়। পকেট থেকে হ্যান্ড গ্লাভ বের করতে করতে বাকিদের উদ্দেশ্যে বলে, দ্রুত ফরেনসিক টিমকে ভেতরে আসতে বলুন এবং জায়গাটা সিল করে দিন। মেহরাব অপেক্ষা না করে দ্রুত পায়ে এগিয়ে যায় আরিনের দিকে। জায়ানের শোকে মত্ত আরিন তখনও খেয়াল করেনি মেহরাবকে। মেহরাব এগিয়ে গিয়ে হাঁটু কেড়ে তাদের সামনে আলতো স্বরে বলে, মিস অরুণিকা ওয়াহেদ। আরিন চমকে গিয়ে চেঁচিয়ে ওঠে। জায়ানের ক্ষতবিক্ষত বকে বুক গুজে নিজেকে আড়াল করতে চায়। ভাঙা গলায় চেঁচিয়ে বলে, আমাকে ছোবেন না। আমাকে কলঙ্ক দিবেন না প্লিজ। শক্তপোক্ত মেহরাবের বুকটা কেঁপে ওঠে। আরিনকে ভয় পেতে দেখে তাকে শান্ত করতে আদর স্বরে বলে, আমি আপনার বড় ভাইয়ের মতো, ভয় পাচ্ছেন কেন? আর আপনার বাহুবন্ধনে আবদ্ধ ব্যক্তি, ইমিডিয়েট চিকিৎসা প্রয়োজন, আমাকে চেক করতে দিন অ্যাটলিস্ট। আরিন জায়ানের বুক থেকে মুখ তুলে চোখ দুটো সামান্য উঁচিয়ে মেহরাবকে দেখল। পরক্ষণে কিছু একটা ভেবে চেঁচিয়ে উঠে বলল, আপনাদের দাভাই পাঠিয়েছে তাই না? আমার কোনো হেল্প লাগবে না, আমাদের একলা ছেড়ে দিন। আমি ভুলবশত জায়ানকে একটু হার্ট করে ফেলছি, সে অভিমান করে ঘুমিয়েছে। মেহরাব বুঝলো আরিন অতি মাত্রায় শক পেয়ে ট্রমাটাইজ হয়ে গেছে। বাকি অফিসাররা আলামত সংগ্রহ করলো। মেহরাব আরিন আর জায়ানের দিকটা দেখছে। আরিন জায়ানকে ছাড়তে অসম্মতি দেখালে মেহরাব সময় নষ্ট না করে আগে জায়ানের হাতের পাল চেক করো। শুরুতে তার ধারণা করছিল হয়তোবা সে আর নেই, কিন্তু পাল চেক করে তার ধারণা পাল্টে গেল। ধরপড়িয়ে বলে উঠল, স্ট্রেচার আনতে হবে, বলো কুইক। মেহরাব দ্রুত জায়ানকে আরিন থেকে ছাড়াতে গেলে আরিন জায়ানের শার্ট আঁকড়ে ধরে। মেহরাব শক্ত হাতে ছাড়িয়ে নিলে মেহরাবের উপর চড়া হয় আরিন। চেঁচিয়ে বলে, ছেড়ে দিন আমাদের, ছাড়ুন, ওকে কিছু করবেন না। জায়ান সাহেব উঠুন না প্লিজ, আমি ডাকছি তো আপনাকে।
আইনের করুণ আর্তনাদ মেহরাবকে স্পর্শ করল না। সে জায়ানের রক্তক্ষরণের উৎস খুঁজতে গেলে তার চোখ আটকাল জায়ানের হৃৎপিণ্ডের কাছটায় গুলিবিদ্ধ হওয়া এক বীভৎস ক্ষতকে। সেখান থেকে চুইয়ে পড়া রক্ত ক্রমশ মেঝে রাঙিয়ে দিচ্ছে। কুখ্যাত রাজনীতিবিদ মেহরাজ ওয়াহিদ মেশবাবের একমাত্র আদরের বোন আরুণিকা ওয়াহিদ আরিন 3 দিন যাবৎ নিখোঁজ। নিউজটা শহরে এক প্রকার শোরগোল ফেলে দেয়। সব থেকে বেশি হইচই শুরু হয়েছে তখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ফাঁস হয় আরিনের হওয়া চিত্র। কয়েকটা ঝাপসা ছবি মুহূর্ত ঝড় তুলে দেয় সেখানে। প্রথমে পুলিশকে ইনফর্ম না দেওয়ায় নিজের দলীয় বেশ নেতাকর্মীদের মাধ্যমে খোঁজ করল। এই অনাকাঙ্ক্ষিত তথ্যটি সামনে আসার পর বেশ টিমকে হায়ার করার হয় আইনের খোঁজ পাওয়ার জন্য। বাগানের সামনে হতাশ মুখে দাঁড়িয়েছিল সাংবাদিকরা। এই নিউজটা তাদের জন্য বড্ড ইম্পর্ট্যান্ট। গত 2 দিন যাবৎ দৌড়াদৌড়ি করে কোনো তথ্য হাতে আসেনি। আজও যদি খালি হাতে ফিরে যেতে হয় তবে সবই বৃথা। সৃষ্টিকর্তা বোধহয় বুঝলেন তাদের ব্যাপারটা। তৎক্ষণাৎ বাগান বাড়িতে কালো গেট পেরিয়ে তীব্র গতিতে প্রবেশ করল একটি ল্যান্ড ক্রুজার। গাড়ির দরজা খুলে বিশিষ্ট রাজনীতিবিদ মেহরাজ ওয়াহিদ মেহসাবকে বেরিয়ে আসতে থেকে সকলে যেন আশার আলো খুঁজে পায়। কিন্তু বিধিমাম দৌড়ে এগিয়ে আসতে নিলে তাদেরকে আটকে দেয় বিশালভাই 8 জন গার্ড। মেজবাও এক প্রকার বিরক্তির শ্বাস ফেলে গটগট পায়ে এগিয়ে যায় বাগান বাড়ির দিকে। দরজা ঠেলে ভেতর ঢুকতে আচমকা থমকে যায়। চোখ বড় বড় করে তাকায়। এ যেন সেই 11 বছর আগের প্রতিচ্ছবি। কয়েকটা ফাঁকা ঢোক ঘিরলে দুবার মাথা ঝাঁকিয়ে নিজেকে সামলে আবার সামনে দেখে। আবারও সেই একই দৃশ্য ভেসে আসছে। এমন সময় পেছন থেকে একজন গার্ড বলে উঠল, স্যার আর ইউ ওকে? মেজবা কাপা স্বরে বলে উঠল, হ্যাঁ। হুট করে কিছু একটা মনে পড়তে রাগে গজগজ করে মেজবা বলল, আমি বলেছিলাম আমার জন্য অপেক্ষা করতে। আমার আদেশ অমান্য করার সাহস কী করে হয় সেই অফিসারের? এদিকে সমস্যার সমাধান হলে আমাকে আবার পার্টি অফিসে আনবি। গার্ডটা ফাঁকা ঢোক গিলে বলল, জি স্যার। মেজবা যেন পলক ফেলতে পারছে না। কদম আঘাতে কষ্ট হচ্ছে। সে এক প্রকার স্তম্ভিত হয়ে দাঁড়িয়েছে চারিপাশে। আশেপাশে হাওয়া ফিসফিসে। এই চৌকাট মারিয়ে সামনে গেলে আর এক ধ্বংসের অধ্যায় শুরু হবে। এবার ক্ষমতা নয়, প্রিয় জিনিস হারিয়ে তবেই সমাধান মিলবে। অতীত বদলা নিতে ফিরে এসেছে, তবে মাসুল দিচ্ছে তার নিষ্পাপ ছোট বোনটা। মেজবা নিজেকে সামলে বলল, সব মিথ্যে, সব ভ্রম। সে এখানে আমার আরও নেই। কথাগুলো বলে চৌকাঠ থেকে ফিরে চলে যেতে নিতে কর্ণকুহরে আসে আরিনের বীভৎস আর্তনাদ। আকুলতার স্বরে কী যেন বলছে। মেজবা বুক ধরপড়ে উঠল। 11 বছর আগে সেই মেলি কণ্ঠের চিৎকারের সাথে মায়াবী মুখটা ভেসে উঠল মানসপটে। সে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল কেবল। আইনের চিৎকার শুনে গার্ডের চিনতে ভুল হলো না। মেজবাকে নির্বিচার দেখে গলা চেঁচিয়ে ডেকে উঠল, স্যার অরুণিকা ম্যামের চিৎকার শুনলাম মনে হয়। মেজবাব আনমনে বলে, কি? তৎক্ষণাৎ তাদের ক্রস করে 2 জন ওয়ার্ড বয় স্ট্রেচার নিয়ে ছুটে যায়। মেজবাবু গার্ড একে অপরকে দেখে তারাও ছুটে যায় পিছনে। কাঙ্ক্ষিত রুমে আসতে মেজবাব ভেতরের দৃশ্য দেখে আবারও হকচকিয়ে যায়। পর মুহূর্তে নিজেকে সামলে তাকায় আরিনের দিকে। বেচারি মেহরাবের পা ধরে জায়ানকে ফিরিয়ে দিতে বলছেন, সাথে আবল তাবল বুলি আওড়াচ্ছে, ক্রমাগত কিছু একটা বলছে। মেজবাহের কানে সেসব যাচ্ছে না। অবিকালে 11 বছর আগের সেই দৃশ্য দেখে মস্তিষ্ক কাজ করা বন্ধ করে দিয়েছে। অস্ফুটস্বরে বলে, এত মিল কীভাবে সম্ভব? এর ভাবনার মাঝে আরিন হামাগুড়ি দিয়ে এগিয়ে এসে তার দিকে 1 পা জড়িয়ে ধরে কান্নান্ত সবরে, দাদাভাই দাদাভাই, ওকে মাফ করে দাও, ও নির্দোষ, ও কিছু করেনি, আমি ওকে ভালোবেসেছি। আমি আর বলতে পারি না আরিন। বুঝে আসে কণ্ঠস্বর। লুটিয়ে পড়ে জায়ানের রক্তমাখা মেঝেতে। মেজবা স্থির দৃষ্টি তখনও জায়ানের রক্তাক্ত মুখশ্রীতে আবদ্ধ। জায়ানকে স্ট্রেচারে তুলতে দেখে হতবাক হয়ে ডাক দেয়, জাত। নিস্তব্ধ হসপিটালে ভিআইপি ফ্লোরে করিডরে স্তব্ধ হয়ে বসে আছে ওয়াহিদ পরিবারের সদস্যগণ। মাইমুনে ওয়াহিদ থেকে থেকে বিলাপ শুরু করছেন। ওনার পাশে আর মোশারেফ ওয়াহিদ থম মেরে এক দৃষ্টিতে তাকিয়েছেন। মেজবা হেলান দিয়ে দাঁড়িয়ে থেকে দৃষ্টি নিবন্ধন করে দেখছে আইসিইউর বন্ধ দরজার দিকে। আইনের অবস্থা বড্ড সংকটময়। মাইমুনা ওয়াহিদ বিলাপ করতে করতে মোশারেফ ওয়াহিদের দিকে জ্বলন্ত দৃষ্টি নিক্ষেপ করে তাচ্ছিল্য স্বরে বলেন, কংগ্রাচুলেশন মিস্টার মোশারেফ ওয়াহিদ। সামনে নির্বাচন, নিঃসন্দেহে আপনি বিজয়ী ঘোষিত হবেন। এখানে বসে আছেন কেন? গিয়ে আনন্দ করুন, উৎসবে উল্লাসে মেতে উঠুন। স্ত্রীর কথা শুনে হতভম্ব মুখে
তার দিকে তাকালেন মোশারেফ ওয়াহিদ। অবাক কণ্ঠে বললেন, কী সব বলছো মুনা? আমার সন্তানের মৃত্যুর সাথে লড়াই করছে আর তুমি এসব প্রসঙ্গে কথা বলছো? মাথা ঠিক আছে তোমার? মাইমুনা ওয়াহিদ কণ্ঠ তেজ নিয়ে বললেন, আমার মেয়ের সম্মান বিকে যে সিম্পেথি পেয়েছো পাবলিকের কাছে, সেটা সামনের নির্বাচন জিত হাসিল করার জন্য এনাফ। সেটা বুঝতে এত সময় লাগছে কেন? বিবেক বিকিয়ে আবেগ পুঁজি করে জিদ হাসিল করা আপনার ব্যক্তিত্বের প্রধান বৈশিষ্ট্য। ভালো মানুষের অভিনয় করতে করতে সেটা ভুলে গেছেন নাকি? মোশারেফ ওয়াহিদ তিক্ত অপবাদ হজম করতে পারলেন না, রেগে বললেন, তুমি কি বলতে চাইছো? আমি আরিনের এই অবস্থার জন্য যাই? নির্বাচন জিত অর্জনের জন্য আমি আমার সন্তানের সম্মানহানি করেছি, এত নিকৃষ্ট মনে হয় তোমার আমাকে? মাইমুনা ওয়াহিদ স্পষ্ট গলায় বললেন, আমার ওর এই অবস্থার জন্য কেবল আপনিই দায়ী। বারবার বলেছিলাম ওকে একা ছাড়বে না। আপনার অতীতের কর্ম সুবিধার না। আমার ফুলের মতো বাচ্চাটার উপর আতঙ্কিত হামলা হওয়ার সম্ভাবনা প্রবল। শুনেছিলেন আমার কথা? দুশ্চিন্তায় অস্থির মোশাররফ ওয়াহিদের স্ত্রী এমন কথা শুনে বিরক্ত হয়ে বলেন, বারংবার একই গান গাওয়া বন্ধ করো মুনা। আরিন অ্যাডাল্ট, নিজের সেফটি নিজ সুনিশ্চিত করতে না পারলে সেটা আমার দোষ। আইন আমার সন্তান, আমি বাবা হয়ে ওর ক্ষতি কেন চাইব? ননসেন্সের মতো কথা বলবেন একদম। মাইমুনা ওয়াহিদ দ্বিগুণ তেজ নিয়ে বললেন, অন্যের মেয়ে সম্মান নিয়ে সিনেমিনি খেললে নিজের ঘরের সন্তান কিভাবে সেফ থাকবে? এই ভাবনা আপনার মস্তিষ্কে নাড়া দেয়নি? মোশাররফ ওয়াহিদ কিছু বলার পূর্বে মাইমুনা ওয়াহিদ আবারও বলেন, আমি কাকে কি প্রশ্ন করছি? আপনার বড় ছেলের দিক থেকে নজর সরানোর ফুরসত পেলেই তো তবে আরিনের দিকে ধ্যান যাবে। আমি তো ভুলেই গেছিলাম আরিন আপনার অনাকাঙ্ক্ষিত সন্তান। মায়ের কথায় এবার টনক নড়ল মেশবাবু। তাদের ঝগড়াঝাটি থামাতে এগিয়ে এসে সামনে এসে মাইমুনা ওয়াহিদের কাছে বসতে নিলে তাকে এক ধাক্কায় দূরে সরিয়ে দেন। শক্ত কণ্ঠে বলে, আমার থেকে দূরে থাকো। নেক্সট টাইম আমাকে আম্মা বলে ডাকার দুঃসাহস দেখাবে না। আমি কোনো চরিত্রহীন ছেলের মা হতে চাই না। মেশবাব আহত চোখে তাকালো। মোশাররফ ওয়াহিদ এতক্ষণ সব সহ্য করলে এবার রেগে গেলেন। স্ত্রীর গালে সাপাটে একটা চর চিবিয়ে বললেন, খুব তেজ বেড়েছে তাই না? খুব ন্যায় অন্যায় হিসাব শিখেছেন। কাকে কি বলছে সেটা মাথায় রাখ। তোর মতো 2 টাকার মেয়ে আমাদের পায়ের তলায় পড়ে থাকে জাস্ট একটা এক্সপেন্সিভ লাইফ পাওয়ার সুযোগে। ভাগ্যক্রমে সেটা পেয়ে গেছিস বলে খুব দেমাগ বেড়েছে। মাইমুনা ওয়াহিদ গালে হাত দিয়ে থম মেরে বসে থাকলো কিছুক্ষণ। মেশবাব বাবাকে কিছু বলার আগে তার কানে আসলো জোরালো থাপ্পড়ের আওয়াজ। মোশাররফ ওয়াহিদ গালে হাত রেখে হতভম্ব চোখে তাকিয়েছেন স্ত্রীর দিকে। মাইমুনা ওয়াহিদ তাকে অবাক করে দিয়ে পুনরায় 2টা থাপ্পড় দিয়ে কলারে হাত রেখে তাকে টেনে দাঁড় করে আরও 2টা থাপ্পড় দিলেন। মোশাররফ ওয়াহিদ কিছু বলার আগে মাইমুনা ওয়াহিদ কণ্ঠে তেজ নিয়ে চিল্লিয়ে বলেন, তোর মতো টাকা পয়সা না থাকলেও স্বভাব আচরণ আমি ছোট লোক নয়। টাকার অঙ্কে হিসাব করতে গেলে তোর মন মানসিকতা এতটাই নিচু যার মূল্য 2 টাকাও নয়। মোশাররফ ওয়াহিদ কিছু বলতে গেলে পুনরায় তার গালে সশব্দে চর বসিয়ে মেশরাফের দিকে আঙ্গুল তাক করে মাইমুনা ওয়াহিদ বলেন, টাকা আছে বলে চরিত্র বিকিয়ে দেওয়া তোর কম আমার নয়। ঘরে স্ত্রী রেখে সো কল ফ্রেন্ডের সাথে অনৈতিক কর্মে লিপ্ত হয়ে এমন চরিত্রহীন সন্তান জন্ম দেওয়া তোর পরিবারের শিক্ষা, আমার নয়। তোর পাপকে ফুলের মতো যত্ন করে বড় করে তোলা আমার শিক্ষা। অথচ নিজের সন্তানের কদর করার সময়টুকু তোর হয়নি। ওর মাঝে যতটুকু বিবেকবোধ দেখছিস সবটা আমার পরিশ্রমের ফল। মোশাররফ ওয়াহিদ অবাক চোখে দেখলেন স্ত্রীকে। কিছু বলতে নিলে মাইমুনা ওয়াহিদ পুনরায় বলেন, শেকড়ের টান বলেও একটা কথা আছে। যার বাপ-মা চরিত্রহীন তার সন্তান ভালো হবে এটা আশা করাটাই বিরাট বড় ভুল ছিল। আর ওই ভুলের মাসুল দিচ্ছে আমার বাচ্চারা। তোরা কি ভাবিস ঘাসে মুখ দিয়ে চলি আমি? টিভিতে স্পষ্ট দেখছি যাদের রক্তাক্ত চেহারা। আমার আরিনের এত বড় সর্বনাশ তোর গুণধর পুত্রের জন্য হয়েছে সেটা বুঝতে বাকি নেই আমার। মেশবা সবটা শুনে ধপ করে বসে পড়ে বেঞ্চে, শরীরে রোবোটিক ভঙ্গিতে দেওয়ালে ঠেকিয়ে সম্পূর্ণ ভার ছেড়ে দেয় নিষ্পাপ চোখে তাকায় সিলিংয়ের দিকে। অদ্ভুতভাবে 11 বছর আগের সেই জঘন্য অতীত পুনরায় ভেসে ওঠে তার মানসপটে। ভার্সিটির গেট দিয়ে প্রবেশ করার মতো মেশবার চোখ গেল তার 31তম সিরিয়াস গার্লফ্রেন্ডের ক্রন্দনরত মুখশ্রীতে। বেচারি কেঁদে একদম চোখ মুখ লাল করে ফেলেছে। মেশবা ভুরু কুচকে এগিয়ে গিয়ে বলে, কী হয়েছে অনু? অনিন্দিতা শিকদার, 2nd ইয়ারে ম্যাথ ডিপার্টমেন্টের ব্রাইট স্টুডেন্ট, ছাত্রী হিসেবে দুর্দান্ত। তবে এই প্রথম তার রেকর্ড ভেঙে সদ্য ভর্তি হওয়া আজাদ তাওসিফ নামে
এক যুবক চমৎকার রেজাল্ট করছে, সকলে তার প্রশংসা পঞ্চমুখ। এটা সহ্য হয়নি আহ্লাদে অনিন্দিতার। সবটা শুনে রাগে অগ্নিশর্মা হয়ে আজাদের হলের কাছে গ্যাংসহ উপস্থিত হয় মেজবাব। দু চারটে থাপ্পড় শাসিয়ে দেয়। এমন পজিশনটা আমার গার্লফ্রেন্ডের। নেক্সট টাইম রেজাল্ট ঘুরিয়ে নিজের লেভেল বুঝে উড়াবি। থার্ড ক্লাস ছোট লোকদের জন্য মুক্ত আকাশ নয়। তোরা কেবল স্বপ্নের জগতে সীমাবদ্ধ থাকার যোগ্যতা রাখিস। মধ্যবিত্ত পরিবারের সন্তান আজাদ। বাবা মিস্টার আজান তৌসিফ একজন সফল ব্যবসায়ী, মা গৃহিণী, মেজ ভাই শেহজাদ তাওসিফ জায়ান, আর ছোট বোন তহসিনা তাওসিফকে নিয়ে তাদের ছোট্ট পরিবার। বুয়েটে চান্স পাওয়ার পর এক বুক আশা নিয়ে পরিবার ছেড়ে এসেছিল আজাদ। স্বপ্ন তার আকাশ ছোঁয়া, কিন্তু মধ্যবিত্তের স্বপ্ন দেখতে মানা, এই কথা সে আগে বুঝেনি। আজাদ বড্ড শান্ত, মেধাবী প্রকৃতি। মেধাবী হওয়া দারুণ। আজীবন সময় কেটেছে বইয়ের সঙ্গে। অন্তর্মুখী স্বভাব আজাদের কাছে রেজাল্টের সব কিছু। বিমর্ষ হয়ে চিন্তা করানো, যদি এখন ঝামেলায় জড়ে তবে সে কখনোই জিততে পারবে না। শিল্পপতি বাপের বকে যাওয়া সিনিয়র ভাইদের সাথে ঝামেলায় জড়ানো মানে বোকামি করা। তার চেয়ে বরং সংযত হয়ে যাওয়া বুদ্ধিমানের কাজ। সেভাবে সময় পার হতে লাগলো। প্রথম স্থানটা ছেড়ে দিলেও দ্বিতীয় স্থান থেকে কখনও তাকে টলাতে পারেনি কেউ। তার দ্বিতীয় হওয়া নিয়ে অনেকের সমস্যা ছিল সিনিয়রদের। নিয়মিত মারধর, অযাচিত যা তা বলে অপমান করা খুব কমন দৃশ্য হয়ে গেছিল। তাকে টিচারদের কাছে খারাপভাবে প্রেজেন্ট করতেও বাদ রাখেনি। একটা পর্যায়ে ক্লান্ত আজাদ হীনমন্যতায় ভুগতে লাগলো। বাসার কাউকে কিছু না বলে ভেতরে ভেতরে একদম ভেঙে পড়ল। চোখে স্বপ্নের বদলে দেখা যেত একরাশ হতাশা। ওসবের মাঝে আজাদের কানে একটা সুখবর আছে। তার মেজো ভাই জায়ান ইউরোপে একটা স্বনামধন্য মেডিকেলে চান্স পেয়েছে। কথা শুনে তার ভেতরে একটা সুপ্ত অভিলাষা জেগে ওঠে। সে চিন্তা করে এবার ফাইনালে দুর্দান্ত রেজাল্ট করে সেও অন্যত্র গমন করবে। তবে সিনিয়রদের ব্যাড বুকসে এসে পড়া মানে ভার্সিটি জীবন তছনছ, এটা বুঝতে বড্ড দেরি করে ফেলছিল আজাদ। ফাইনালে একদম দুর্দান্ত ফলাফল করে পুনরায় ডিপার্টমেন্টে সাড়া ফেলে দেয় আজাদ। সবার মুখে মুখে তার নাম। বাসায় ফোন দিয়ে বড় উৎফুল্ল কণ্ঠে সকলকে জানায় তার রেজাল্টের কথা। কে জানতো এটাই ছিল শেষ ফোন কল। পরদিন সকালে তার লাশ পাওয়া যায়। বহুতলা ভবন থেকে লাফ দিয়ে করেছে এমনটাই উঠে আসে রিপোর্টে। কারণ হিসেবে জানা যায় গার্লফ্রেন্ডের সাথে ভিডিও কলে গোপন মুহূর্ত ফাঁস হয়। সেই মানসিক চাপ সহ্য করতে না পারে এমন একটা পদক্ষেপ নিয়েছে আজাদ। অতিশোকে পাথর আজাদের বাবা মা নিষ্প্রাণ কণ্ঠে বলে, আমার ছেলের কোনোরূপ কোনো সম্পর্কে জড়িত নয়। এটা আমি এর শেষ পর্যন্ত দেখে ছাড়ব। এই একটা ভুল পদক্ষেপ কেড়ে নেয় একটা সুখী পরিবার। মধ্যবিত্তদের গলা উঁচিয়ে প্রতিবাদ করতে নেই, সেটা আরও প্রমাণিত হয়। আজাদের লাশ নিয়ে যাওয়া হয় বাড়িতে। তাকে দাফন করার পূর্বে হার্ট অ্যাটাক করে মারা যায় আজাদের মা। একাধারে পরিবারে দুইটা মানুষকে হারিয়ে ভেঙে পড়ে সকলে। সব থেকে বেশি ভেঙে পড়ে তহসিনা। জায়ানের বুকে পাথর চেপে বোনকে সান্ত্বনা দেয়। সময় পেরিয়ে যায়। আজান তৌসিফ তখনও হন্যে হয়ে প্রমাণ খুঁজছিল। আজাদের ধারণাকৃত ভিডিও সত্যতা যাচাই করে জানা যায় ওটা সত্য। সব দিকে নেগেটিভ উত্তর আসলে আজান তৌফিককে বিশ্বাস হারায়নি। জায়ানের বিদেশ পাড়ি জমানোর ডেট এগিয়ে আসলেও সে নারাজ বাইরে যেতে। আজান তৌসিফ আর জোর করেনি। দুই সন্তানকে বুকে আগলে রেখে লোকটা ওনাকে কাবু করে ফেলেছিল। জোহরের নামা শেষ করে আজান তৌসিফ বাসায় ঢুকতে দেখেন সোফায় গা হেলিয়ে বসে আছে আজাদের সিনিয়র নামে সেই বখাটে ছেলেরা। আজান তৌসিফ ভেতরে ঢুকে রাগান্বিত স্বরে প্রশ্ন করেন, তোমরা এখানে কেন? ভেতরে কীভাবে আসলে? বের হও এক্ষুনি। এসব শুনে হো হো করে একযোগে হেসে ওঠে তারা। একজন উঠে এসে দরজা বন্ধ করে, আপনার জন্যই আমাদের অপেক্ষা, আসুন ভেতরে আসুন। আজান তৌফিক ভেতরে ঢুকে এদিক উকি দিয়ে ছোট মেয়েকে খুঁজলেন। তার উকিঝুঁকি দেওয়া দেখে মেজবা বিশ্রীভাবে হেসে বললেন, আপনার মেয়ের কঠিন বুদ্ধিমতী। এক গ্লাস পানি চেয়েছিলাম, আনছি বলে সে রান্নাঘরে গিয়ে নিজেকে বন্দি করছে, আর বেরোয়নি। ইমপ্রেসিভ। আপনার সব কটা বাচ্চা এত বিলিয়ন কেন? আজান তৌসিফ তাদের জঘন্য ইঙ্গিতের প্রশ্নে দিশেহারা বোধ করলেন। কণ্ঠে রাগ ঢেলে বলেন, আমার বাসা থেকে বেরিয়ে যাও নোংরা ছেলে। তোমার মুখ দেখতেও আমার ঘৃণা হয়। মেজবা কুঠিল ভঙ্গিতে হাসে। সিগারেটের ধোঁয়া ছাড়তে ছাড়তে বেখেয়ালি স্বরূপে, নো টেনশন, আপনার মেয়ের জামাই হতে আসেনি, বেরিয়ে তো যাবই, তার আগে আপনার মাথা থেকে জাস্টিসের চিন্তাটা বের করে যাব। আজান তৌফিক বিরক্ত হয়ে বলেন, আমাকে হুমকি দিয়ে লাভ নেই, আমি পিছপা হব না। আমার সন্তান খুন হয়েছে, সেটা আমি প্রমাণ করেই ছাড়ব। ধৈর্যভাবে মেজবা মস্তিষ্ক ফট করে গরম হয়ে রেগে উঠে বলে, এই বুড়ো একদম চুপ।
এত পেঁচাল ভালো লাগে না। সহজ ভাষায় বলছি, কেস উঠিয়ে নে। তোর তো আরও দুটো সন্তান এখন যে জীবিত, দরকার পড়লে একটা বিয়ে করে আবার সংসার সাজিয়ে নে। আমার ব্যাচবউকে আসলে জীবন ধ্বংস হয়ে যাবে। সন্তান বয়সী ছেলের এহেন আচরণে থমকে যান আজান তফসির। বাকরুদ্ধ হয়ে তাকিয়ে থাকেন স্রেফ। মেজবা বিরক্ত হয়ে বলেন, আপনার কৌতূহল প্রশ্নে সব জবাব আমি দিব, তবে আপনাকে কেস উঠিয়ে নিতে হবে। আজান তবে কিছু একটা ভেবে বলেন, ঠিক আছে বলো। মেজবা হামি দিয়ে বলতে শুরু করলো, আপনার ছেলে একটু বেশি ব্রিলিয়ান্ট ছিল। আমার গার্লফ্রেন্ডকে টপকে টপার হওয়ার বড্ড শখ ছিল, তা সেই একেবারেই টপকে দিয়েছি। সে আগের থেকে আমাদের অত্যাচারে অতিষ্ঠ ছিল। সেদিন সন্ধ্যার পর গিয়ে ওকে মারধর করে ছাদে নিয়ে যাই। এরপর ওকে দুটো অপশান দিয়েছিলি। আজান দফরি উত্তেজিত হয়ে প্রশ্ন করে, কী অপশান? মেজবা বিরক্ত হয়ে বলে, আমাদের কাজ করে নয়তো মৃত্যু চুজ করতে। সে সেকেন্ড অপশন চুজ করেছে, তাই তাকে ছাদ থেকে লাথি মেরে ফেলে দেওয়া হয়েছে। লাথিটা আমি মেরেছিলাম, এই যে এই পা দিয়ে। কথাটা তোর বাম পাটা নাড়িয়ে দেখালো, যেন খুব মজা ছিল। আজান তাওসিফের বুকটা কেঁপে উঠল। ভাঙগলায় প্রশ্ন করলো, কি বলে বাধ্য করা হয়েছিল ওকে? আর ওসব ভিডিও, ওগুলো কি? মেজবা কুটিল হেসে বলল, আমরা একটু বেশি বিলিয়ন। কোথায় কান্নাকাটি করবেন না নয়, ঠিক মূল পয়েন্টে ধরে বসে আছেন। আপনার গুণধর পুত্রের গোসলের ভিডিও ধারণ হয়েছিল, এরপর সেটা দেখে ইমোশনাল ব্ল্যাকমেল করা। আপনার অতি নাজুক পুত্রে এতে দম ছেড়ে দিয়েছিল। আজান দোষী রীতিমতো আটকে ওঠে। আজাদ তার প্রথম সন্তান, তার প্রতি আবেগটা অন্যরকম। সেই সন্তানের বিষয়ে এরকম কথা শুনে নিজেকে ঠিক রাখতে পারলেন না তিনি। হুঁশ হারিয়ে ফেলেন। নোংরা নর্দমার কীট কোথাকার, বেরিয়ে যা আমার বাসা থেকে। কাপুরুষের দল, আমার সন্তানকে আমি জাস্টিস পাইয়ে ছাড়ব, কেউ আমাকে আটকে রাখতে পারবে না। এই কথায় রেগে ওঠে মেশব। শুরু হয় তুমুল কথা কাটাকাটি। এক পর্যায়ে রাগে অগ্নিশর্মা হয়ে আজান তৌসিফের গায়ে হাত তুলে মেজবা। আজান তৌসিফ পাল্টা আঘাত করে মেজবাহের বাহামা তুলে অকথ্য ভাষায় গালিগালাজ করলে মেজাজ খুইয়ে আজান তৌসিফের গলা চেপে ধরে মেজবা। রান্নাঘরের ভেন্টিলেটর থেকে এই দৃশ্য দেখে হুড়মুড়ে দরজা খুলে বেরিয়ে এসে তহসিনা বাবার দিকে ছুটে যাওয়ার আগে তার শরীর ছুঁয়ে দেয় অপবিত্র কয়েকটা মাতাল হাত। রাগে মানবতাকে হারিয়ে ধারালো রামদা নিয়ে তহসিনার সামনে আজান তৌসিফকে। সে সময় হিসিয়ে মেশব বলে, জাস্টিস লাগবে না তাই না? কথা বলার জন্য কণ্ঠলালি অক্ষত না থাকলেই কিভাবে বলবি সেটা দেখব। কথা বল, বলছিস না কেন? বলে জোরালো কোপে মাথাটা আলাদা করে, সাথে সাথে রক্ত ছিটকে পড়ে মেজবাবের শরীরে। আলাদাকৃত মাথার চুলগুলো মুষ্টিবদ্ধ করে মাথাটা তহসিনার কোলের কাছে ছুঁড়ে মারে মেজবা। হতভম্ব মেয়েটা ভয়ঙ্কর চিৎকার দিয়ে ওঠে। কি সে সময় শোনা যায় কলিং সেলের শব্দ। এতটুকু তো মনে পড়তে হাঁসফাঁস করে ওঠে মেজবা। জোরে জোরে শ্বাস ফেলে নিজেকে সামলানোর বৃথা চেষ্টা করেন। পুরো শরীর জুড়ে কম্পন। বাকি অংশটুকু মনে করতে চাইল না সে। নিজেকে সামলে পুনরায় এগিয়ে গেল আইসিইউ বদ্ধ দরজার। কিছুক্ষণ পর ডাক্তার বেরিয়ে এসে বলল, একমাত্র সৃষ্টিকর্তার শেষ ভরসা, পেশেন্টের কন্ডিশন ক্রিটিক্যাল। চলবে প্রথম পর্ব, প্রতিশোধের নেশায় উন্মাদ। গল্পটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।